আজ বহুদিন পর ইউটিউব লাইভে আসছি। আর প্যানেল ফোকাস হওয়ার পর বলা চলে, বা 11-12 কাউন্সিলিং হওয়ার পর দুজন, বিশেষ করে দুজনকে দুটো বিশেষ বার্তা দিতে চাই। একটা হচ্ছে ইন সার্ভিস 2016 যারা 11-12 এমপ্যানেলড হয়েছেন অথবা ওয়েটিংয়ে আছেন, আর 2 নম্বর হচ্ছে ফ্রেশার্স যারা এমপ্যানেলড হয়েছেন অথবা ওয়েটিংয়ে আছেন। এখনও 9-10 ভেরিফিকেশান কিছুটা হয়েছে, এবার বাকি কিছুটা বাকি রয়েছে। আশা করি সরকার অতি দ্রুত সমস্ত কিছু সমাধান করবে। কাউন্সিলিংও হবে 2025 সাল নিয়ে কোনো সংশয় নেই। 2025 সাল থাকবে এবং সেটা লাইফ টাইমই থাকবে। কারণটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশনামা মেনেই সবাই আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষাতে বেশিরভাগ 2016 সালের ইন সার্ভিস টিচার, অর্থাৎ 90% টিচার কিন্তু কোয়ালিফাই করেছে, মানে নট কল ফর ভেরিফিকেশন হয়নি। এবং ফ্রেশার্সরাও 60%-এর অ্যাভাব কিন্তু কোয়ালিফাই করেছে। ভ্যাকেন্সি অনুপাতেই কিন্তু সংখ্যাটা বললাম। এবার যারা ইন সার্ভিস 2016 যারা আছেন তারা বিভিন্নভাবে ম্যানিপুলেট হচ্ছেন এবং আগেও হয়েছেন বলেই কিন্তু প্যানেলটা ডুবেছে। যদি ম্যানিপুলেটগুলো না হতো তাহলে প্যানেলটা কিন্তু ডুবতো না। তৎকালীন যারা আপনাদের নেতা তারাই কিন্তু আপনাদের ডুবিয়েছে। আমার এখানে যেটা বলার বিষয়, বিশেষ করে ইন সার্ভিসদের জন্য, বাস্তবটা মানতে শিখুন, সত্যটা মেনে নিতে শিখুন। ঠিক আছে? যারা নট কল্ড ফর ভেরিফিকেশান হয়েছে বা নিজের পোস্টে কোয়ালিফাই হতে পারেনি, তারা কিন্তু বিভিন্নভাবে ন্যারেটিভ রটানোর চেষ্টা করছে। সেগুলিতে যদি আপনারা কান দেন তাহলে বিপদ কিন্তু আপনাদের ঘনিয়ে আসবে। সুতরাং নিজের অধিকার কিভাবে ফিরে পাওয়া যায় তার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে। হ্যাঁ, 2016 গল্প শেষ, ঠিক আছে? রিভিউ দেওয়ার সাথে সাথে ওর গল্প শেষ। আপনাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে 2025 নিয়ে, 2016 না। 2016 কখনো ফিরে আসবে না। কিউরেটিভে আমি আজকে অন স্পট লাইভে এসে বলছি 0.0001% সম্ভব নয়। আর বিগত সরকারের দুর্নীতিগ্রস্ত প্যানেল এখনও যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে আরও দুর্নীতি বাড়াবে। ইন্টারভিউ ম্যানিপুলেশন নিয়ে তো কিছু হয়নি, কিন্তু কেন তো ম্যানিপুলেট হয়েছে, আরও দুর্নীতি কিন্তু বার হবে। সুতরাং বেশি ঘাটাতে যাবেন না। এবার যেটা বলছি মনোযোগ দিয়ে শুনুন। 9586 এসএলপি নম্বর 9586 অফ 2025। হ্যাঁ, মানে 3/4/2025 সুপ্রিম কোর্ট কিন্তু আমাদের ইন সার্ভিসদের প্যানেলটা বাতিল করে। তার 49 নম্বর ধারায় কিন্তু বলেছিল ডিসেবিলিটি ক্যান্ডিডেট এবং যারা মানে হু আর নট স্পেসিফিক্যালি টেন্টেড, মানে যারা টেন্টেড হিসাবে চিহ্নিত নয় তাদের মধ্যে পরীক্ষাটা নেওয়ার কথা। ঠিক আছে? আর এটাই ছিল প্যানেলের বক্তব্য। 17 রকম দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা সিস্টেমেটিক ফ্রডের জন্যই কিন্তু প্যানেলটা বাতিল হয়েছে, অন্য কিন্তু কিছু না। সুপ্রিম কোর্ট তৎকালীন সময়ে বা 9586 অফ 2025 যে জাজমেন্টটা দেয় সেখানে বলা হয়েছিল যে ডিসেবিলিটিস ক্যান্ডিডেট এবং যারা টেন্টেড নয় তাদের মধ্যে ফ্রেশ সিলেকশন করার কথা। তৎকালীন সময়ে কিন্তু আমি বারবার বিভিন্ন সংগঠন, বিভিন্ন মঞ্চ এবং ফেসবুকেও লিখেছিলাম যে ফ্রেশ সিলেকশন আর ফ্রেশ রিক্রুটমেন্ট কিন্তু এক নয়। ঠিক আছে? কী জন্য লিখেছিলাম যে 17/4/2025 তারিখে মধ্যশিক্ষা পর্ষদ
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটা ফাইল করে আনে, তা সেখানে ফ্রেশ সিলেকশনের জায়গায় হয়ে গেল ফ্রেশ রিক্রুটমেন্ট। তৎকালীন সময়ে কিন্তু আপনারা সবাই বুঝে গিয়েছিলেন যে বিষয়টা হলেও দৃষ্টিকটু লাগছে, যে দুটো শব্দের শাব্দিক অর্থ কিন্তু পুরোপুরি আলাদা। সিলেকশনের একটা পার্ট হচ্ছে রিক্রুটমেন্ট, ঠিক আছে? রিক্রুটমেন্ট মানে কিন্তু সিলেকশন নয়। আর আপনি রিক্রুটমেন্টের যোগ্যতা আপনারা সকলেই দিয়ে এসেছিলেন, এবং 2016 সালে আনটেন্টেড টিচার হিসাবেই কিন্তু আপনারা চাকরিতে নিযুক্ত ছিলেন। সুতরাং রিপ্যানেল করার সম্ভাবনা কিন্তু তখন ছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে তৎকালীন সময়ে আপনারা যাদের মানে মহানুভব আপনাদের উদ্ধারকর্তা বলে ভেবেছিলেন, তারা কিন্তু ওই ফাইলটাকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্টের দ্বারস্থ হয়নি। কোর্ট থেকে এর ক্লিয়ারিফিকেশান কিন্তু চায়নি। সবাই কিন্তু মেনে নিয়েছিলেন যে পরীক্ষায় বসবো। শুধু তাই নয়, প্যানেল বাতিল হওয়ার পর 2,500 জন ইন সার্ভিস টিচার, যারা 2016 সালের আনটেন্টেড টিচার, তারা কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি করে জানিয়েছিলেন যে আমরা পরীক্ষা দিতে চাই। এখন ফেসবুকে বা মিডিয়া জুড়ে নিজেদের সত্যটা গোপন করে অসত্যটা নিয়ে লাফালাফি হবে? আমি মানছি যে রাজনৈতিক কারণে 80% যদি প্যানেলের ক্ষতি হয়ে থাকে 2016 সালে, যদি আনটেন্টেড টিচারদের ক্ষতি হয়ে থাকে 20% তো সেই আপনারা। তৎকালীন সময়ে তো আমি নিজে বসে দেখেছি যে কীভাবে সরকার মানে বিগত সরকারের পদলেহন করা চলছে। হ্যাঁ, প্যানেল বাতিলের পর মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে তো স্বয়ং ঘোষণা করেছিলেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছিলেন যে লয়ারগুলো দেওয়া হয়েছে সমস্তটাই সরকারের লয়ার ছিল, যারা চুপচাপ দাঁড়িয়ে থেকেছিল, কোনো কথা বলেন। এত বড় বড় হিয়ারিং শুনলেন, হিয়ারিংয়ের সময় আপনাদের মনে থাকলো না যে ওএমআরটা পাবলিশ করতে হবে, 9-10-এরটা পাবলিশ হয়েছে, 11-12-এরটা পাবলিশ করতে হবে। হ্যাঁ, মনে পড়লো না তখন আনটেন্টেডদের লিস্টটা পাবলিশ করতে হবে। ঠিক আছে, পরীক্ষা ব্যবস্থা মেনে প্রমোশনের লোভে কিন্তু আপনারা পরীক্ষায় বসেছেন। এখন পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে আপনারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছেন বা বহু দূরের ওয়েটিং হয়ে রয়েছেন, তা দোষী তো আপনারাই। তা আপনাদের দোষে বাকিরা কেন ভুক্তভোগী হতে যাবে? হ্যাঁ, 2016 ফেরার কোনো রাস্তা নেই, আপনারাই ডুবিয়েছেন 2016-কে। ঠিক আছে, ফাইলের বিরুদ্ধে মানে ফ্রেশ রিক্রুটমেন্টের বিরুদ্ধে যখন আওয়াজ তোলেননি, উল্টো পাল্টা প্রচার করেছেন যে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করা হলে রিভিউ দুর্বল হবে। ঠিক আছে, রিভিউটা আপনাদের দোষেই গেছে। মানে এসএলপি একটা বড় জায়গা নিয়ে তৈরি, ঠিক আছে, রিভিউর জায়গাটা ওর থেকে আরও একটু সংকীর্ণ, মানে অনেকটাই সংকীর্ণ, 50% কমে গেল। এবার পড়ে আছে কিউরেটিভ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার নামে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে, আপনার রেজাল্ট ইস্যু হয়েছে, প্যানেলে আপনার নাম আছে অথবা নেই, যদি নট কল ফর ভেরিফিকেশন হয়ে থাকেন তাহলে নাম নেই। সুতরাং সহজ সত্যটা আপনাকে মেনে নিতে হবে। ঠিক আছে, এইবার আসি যে 10 নম্বরের কথা। রিভিউ পিটিশন 17-29/2025 কিন্তু বলা হয়েছিল যে আনটেন্টেড টিচারদের হাইয়েস্ট প্রায়োরিটি বা গ্রেটেস্ট এক্সটেন্ট পসিবল যদি সম্ভব হয় তাহলে তাদের এই সুবিধা দিয়ে নিয়োগ করতে হবে। আপনারা বয়সের ছাড় পেয়েছেন, 10 নম্বরের সুবিধা পেয়েছেন, তা পাস করতে পারেন। ঠিক আছে, আর ফেসবুকে মিডিয়া জুড়ে ন্যারেটিভ তৈরি করছে 2016 সাল ফিরবে, 2016 সাল ফিরবে, ফেরার কোনো রাস্তা নেই। কেউ ফেরাতে পারবে না, সরকার চাইলেও পারবে না।
আর কিউরেটিভের আশা দেখছেন? বর্তমান সরকারের দুর্নীতিগ্রস্ত প্যানেল নিয়ে নতুন সরকার কোনোদিনও টানাটানি করতে যাবে না, করতে চায়ও না। ঠিক আছে? সরকারের কাজ হলো যে সকলের সাথে সুমিষ্ট ব্যবহার করা। আপনাদের সাথে সুমিষ্ট ব্যবহার করেছে বলে এটা ভেবে নেবেন না যে সরকার আপনাদের পক্ষে। হ্যাঁ, গ্যাজেটে আসি, যেটা 29শে মে 2025 প্রকাশিত হয়েছিল। কি বলা হয়েছিল গ্যাজেটে? এক্সপিরিয়েন্স মার্কসের জায়গায় যে 2 বছরের জন্য ইন সার্ভিসরা 2 মার্কস করে পাবে, মানে 5 বছর পর্যন্ত লিমিট, তাহলে 5 দুগুণে 10 ইন সার্ভিসরা পাবে। ওকে, তা ইন সার্ভিসরা পেয়েছে। আমরা আগেও দেখেছি 2011 সালে যখন পরীক্ষা হয়েছে, বা বামফ্রন্ট সরকারের আমলে যখন পরীক্ষাগুলো হয়েছিল, তখন কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস রিটেন টেস্টের সাথেই যুক্ত হয়েছিল। এক্ষেত্রেও হওয়াটা স্বাভাবিক, অনৈতিক কিছু নয়। ঠিক আছে? তা এক্সপিরিয়েন্স মার্কস ডবল কেন দেওয়া হবে? আপনি 11-12-এর টিচার 11-12-এ নিন, যারা 9-10-এর টিচার 9-10-এ নিন। ঠিক আছে? যদি আপনি 9-10-এর টিচার হয়ে এক্সপিরিয়েন্স মার্কস ছাড়া 11-12-এ কোয়ালিফাই করতে পারতেন বা এমপ্যানেলড হতে পারতেন, অতি উত্তম কথা। কিন্তু এটা নিয়ে আমি কেস করেছিলাম একটা 4/11-2025, মানে 4 নভেম্বর 2025-এ 25-0-15 বলে একটা কেস করেছিলাম। এটাকেও আপনারা রুইয়েছে। ঠিক আছে? নিজের ক্ষতিটা নিজেরা চেয়ে ফেলেছে। হ্যাঁ, আমি চেয়েছিলাম যে মানে যাদের যা পজিশন সেখানে তারা বজায় থাকুক, যদি উত্তীর্ণ হতে পারে মেধার বলে তাহলে তারা অবশ্যই 11-12-এ আসুক। এখানে হিউজ সংখ্যক ফ্রেশারও চাকরি পেত, কারোর কোনো সমস্যা থাকতো না। কিন্তু আপনাদের দোষে আপনারা বুঝেছে। আজকে নট কল ফর ভেরিফিকেশন হয়েছে এই কেসটা ডোবার ফলে, আর কিছুই কিন্তু নয়। কিউরেটিভের বিকল্প হিসাবে এটাই ছিল, আর কিচ্ছু ছিল না। আর এখন এই কোনো কেস যা বললাম, কোনো কেস কিন্তু টিকবেও না, আপনার কথা এখন কেউ শুনবে না। হ্যাঁ, কারণ আপনি হাইকোর্টে যাবেন, সুপ্রিম কোর্টে যাবেন, বারবার বিরক্ত করবেন, তারপরে আপনার উপর একটা হ্যারাসমেন্টের মামলা ঝুলিয়ে দেবে। তখন বুঝবেন টেটটা। এবার নোটিফিকেশান, যেটা 30শে মে 2025-এ বার হয়েছিল, বলা হয়েছিল যে রিভিউ জাজমেন্ট অনুসারে কিন্তু পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে? তা রিভিউ তো দেখলাম যে ডুবে গেল, তারপরে পরীক্ষা দিয়েছেন, সুতরাং কোনো সমস্যাই নেই। ভুল তো ছিল, অস্বীকার করার তো জায়গা নেই, কিন্তু পরীক্ষা দিয়ে সমস্ত কিছু মেনে নিয়ে প্রমোশনের ধান্দায়, হ্যাঁ, এখন নট কল ফর হয়ে চিল্লালে কি সাজবে? সাজবে না। আপনাকে তো আইনের রাস্তায় হাঁটতে হবে, আপনি হাঁটুন। 2016 ফিরবে, 2016 ফিরবে, ফেরার তো কোনো জায়গা নেই। আমিও 2016 সালের পিজির টিচার, আমি একজন আনটেন্টেড টিচার, কিন্তু আপনাদের মতো ওই মানুষকে ম্যানিপুলেট করতে পারবো না। ঠিক আছে? আর আপনাদের কথা শুনে যারা চলছে, যে সমস্ত এমপ্যানেলড হয়েছে, তারা ভুগবে, ভুগবে নিজেদের কর্ম দোষেই আবার ভুগবে। ঠিক আছে? এবার আসি ফ্রেশার্স যারা এমপ্যানেলড হয়েছেন। দেখো, 10 বছর ধরে নিয়োগ নেই 2016 সালের পর। ঠিক আছে? বা তার আগেও হয়েছে, তখন অত্যন্ত সংক্ষিপ্ত ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ হয়েছিল, 18,000 ভ্যাকেন্সিতে। তো অনেকে বর্তমানে এমপ্যানেল হয়েছো বা কেউ ওয়েটিংয়ে আছো। তা এখন যেটা আমার বক্তব্য, যে তোমরা তোমাদের বিধানসভার সমস্ত প্রতিনিধিদের কাছে যাও এবং বলো যে স্যার 10 বছর ধরে নিয়োগ নেই, গ্যাজেট, সুপ্রিম কোর্টের জাজমেন্ট, সমস্ত কিছু নিয়ম মেনেই কিন্তু আমরা পরীক্ষায় বসেছি। আমাদের
বেশ কিছু সাবজেক্টের কাউন্সেলিং হয়ে গেছে 11-12-এ। অল্প কিছু সাবজেক্ট বাকি আছে। তাদের কাউন্সেলিং এবং পিভিআর মেডিকেল যাতে অতি দ্রুত সম্পন্ন হয়ে 31শে আগস্টের মধ্যে নিয়োগ করতে পারে, তার জন্য ডেপুটেশন দাও, কথা বলো, কোনো অসুবিধা নেই। এবার আসি পরীক্ষা সময় কী হয়েছে। সবাই পরীক্ষা চেয়েছিল। বিজয় বিশ্বাসের কেস WTA করেছিল টেন্টেড লিস্ট চাওয়ার জন্য। তো টেন্টেড লিস্ট তো আগাগোড়ায় দেওয়া হচ্ছে, তা মূর্খগুলো আনটেন্টেড লিস্টটা চাইতে পারলো না। 41453 মামলা আমার দ্বারা হওয়া অভিজিৎ সাধুকার নয়। ওকে মেন পিটিশনার করেছিলাম বলে ও এখন চালাচ্ছে, আপনাদের সাথে টাকা তুলছে, পুরোপুরি প্রলোভনযোগ্য। ও মামলার কিছুই জানে না। আর ওর সাথে যেটা জুটেছে তুহিন সুব্রমণ্ড, ঠিক আছে, বেশ মিষ্টি কথায় টাকা তুলে নেবে। টাকা দিন, ওদের একটাই উদ্দেশ্য, টাকা দিন। হ্যাঁ, ওরা কেস করবো, কিন্তু বর্তমানে কেসের কোনো গ্রাউন্ড নেই, আর একটা কেসও টিকবে না। এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে এতদিন যারা লাফাচ্ছিল তারা ফুটুডুম হয়ে গেছে। এবার 10 নম্বর নিয়ে পড়েছে যারা লাফাচ্ছে, তারাও ফুটুডুম হয়ে যাবে। কারণ ডিআই অ্যাপ্রুভাল নেই, তারা কিন্তু বৈধ বেতন পায়ও না সরকার থেকে। এক্সপিরিয়েন্স মার্কস যে দেওয়া হবে না, এর জন্য আগে ওয়েটিংটা গিয়েছিল সুপ্রিম কোর্টে কেস করতে, তা তাদেরকে থাপ্পড় মেরে তাড়ানো হয়েছে, মানে 2016 সালের ওয়েটিংদের। এখন ফ্রেশার্স যারা যাচ্ছে, যাদের অধিকার নৈতিকতার মধ্যেই পড়ে না, এটা নিয়ে প্রশ্ন তোলার, তারা যাচ্ছে, ঠিক আছে, তা তাদেরও থাপ্পড় মেরে বাড়ি পাঠাবে। নাহলে হ্যারাসমেন্ট মামলা হয়ে যাবে, নিজেদের দোষে নিজে ফাঁসবে কার কি, তখন ঘটি বাটি বিক্রি করে কোর্টে টাকা দেবে। আমি তো একটা কথাই বলি বারে, যে সত্য তোমাকে মানতে হবে। বিশেষ করে ফ্রেশার্স যারা পরীক্ষায় অসফল হয়েছে তাদের জন্য বলছি, এখনও সময় আছে, বয়স কিন্তু চলে যায়নি। ভালো মতো পড়াশোনা করো, এই নিয়োগ হয়ে যাওয়ার পর কিন্তু নতুন নোটিফিকেশন সরকার দেবে, সুতরাং পরীক্ষা পদ্ধতি কঠিন হতে পারে, সেই অনুযায়ী কিন্তু পড়াশোনা করো। এই কে কী বললো, ওদের কথায় না নেচে, ওদের ভবিষ্যৎ অন্ধকার, ওরা যা টাকা কামানোর কামিয়ে নিয়েছে, ওদের চাকরিরও দরকার নেই, ঠিক আছে, কিন্তু তোমরা তোমাদের ভালোর জন্য পড়াশোনা করো, এই ম্যানুপুলেটভাবে না চলে। একজন শিক্ষক তথা দাদা হিসাবে কথাটা বলছি, নিজের যোগ্যতা পরীক্ষা দিয়ে প্রমাণ করো, সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক, ঠিক আছে। আজকে তুমি চাকরি পাবে না, 2 দিন পর তোমার ফ্যামিলি তোমার পেছনে লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবে, কিচ্ছু করার নেই। বাবার যতই সম্পত্তি থাকুক, ছেলে বেকার হলে বেকারের দাম কেউ দেয় না। আমি পাইনি বলে অন্য কাউকে পেতে দেবো না, হ্যাঁ, আমার হয়নি, আমি প্রমোশন পেলাম না, আমি নট কল ফর ভেরিফিকেশন হয়ে বসে আছি বলে অন্য কাউকে পেতে দেবো না, ঠিক আছে। এরকম ধারণা, ক্রিমিনালের মতো ধারণা ত্যাগ করা দরকার। পাস করতে পারেননি, ডবল এক্সপিরিয়েন্স মার্কস নিয়ে একটাতেও জোটেনি, দায়টা কি লোকের? নেতাগিরি কে করতে গিয়েছিল? তো আপনারাই গিয়েছিলেন, চামচাগিরি আপনারাই করেছেন। আমাকে দেখেছিলেন কোনো মিডিয়াতে বাইট দিতে? প্যানেল, মানে প্যানেলের বিভাজন যারা চেয়েছিল, ঠিক আছে, তারা আর যাই হোক মানুষের পর্যায়েও পড়ে না। কারণ প্যানেল প্রকাশ করিয়েছিল কমিশন, ঠিক আছে, কাউন্সিলিংগুলো পাবলিক নোটিশ দিয়ে করিয়েছিল কমিশন। পিজিতে 6টা কাউন্সিলিং হয়েছিল, পাবলিক নোটিফিকেশান দিয়ে করিয়েছিল কমিশন।
ফিফথ কাউন্সিলিং করানোর লিবার্টি নিয়ে হাইকোর্ট অর্ডার দিয়েছিল তৎকালীন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। ঠিক আছে, আর সিবিআই চার্জশিট RC4 যাদের এক্সপায়ারি বলে গণ্য করা হচ্ছে তারা কিন্তু কেউ এক্সপায়ারি প্যানেলের মধ্যেই পড়ে না, তারা সবই র্যাঙ্ক জাম্পিং ক্যান্ডিডেট। সিবিআই এক্সপায়ারি প্যানেলের তথ্য খুঁজে পায়নি। ঠিক আছে, 3বার থাপ্পড় গেছেন, 3বার। একবার গিয়েছিল টেন্টেডরা, 2বার গেল ওয়েটিংরা, আর 3 নম্বর হচ্ছে ফ্রেশার্সরা। ঠিক আছে, অতই বড়াই 1-2 কাউন্সিলিং নিয়ে, তা সাদা সাদা খাতাগুলো তো সব 1-2 কাউন্সিলিং থেকে পাওয়া গিয়েছিল। অঙ্কিতা অধিকারী তো উড়ে এসে জুড়ে বসেছিল সেকেন্ড কাউন্সিলিংয়ের পলিটিক্যাল সায়েন্সে 2 নম্বর র্যাঙ্কে। ঠিক আছে, প্রবীণ কুমার মণ্ডল ইতিহাসে 2 নম্বর র্যাঙ্কে উড়ে এসে জুড়ে বসেছিল। আমি তো এই দুজনের কথা জানি, আর কোথা থেকে কে উড়ে এসে জুড়ে বসেছিল সেটা আপনারা প্যানেলটা সার্চ করুন, সেখানেই খুঁজে পাবেন। ঠিক আছে, শুধু এইটুকু দুর্নীতি নয়, ইন্টারভিউ নিয়েও ম্যানিপুলেট হয়েছে। এবং সেটা ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিংই হয়েছে। বেশিরভাগ ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের টিচাররা কিন্তু নট কল্ড ফর ভেরিফিকেশন হয়ে বসে রয়েছে, তো 90% টেন্টেড। সকলকে বোঝা উচিত যে 2025-এর ক্ষতিটা কারা চাইছে। যারা 2016-তে পিজি টিচার ছিলেন অথচ 2025-এ নট কল্ড ফর ভেরিফিকেশান। ঠিক আছে, 2016-র 9-10-এর টিচার ছিলেন অথচ 2025-এ 11-12-এ উত্তীর্ণ হতে পারেননি বা প্রমোশন পায়নি। 3, যারা 2016-র টিচার অথচ 2025-এ 2টো পোস্টেই নট কল ফর ভেরিফিকেশান, মানে 11-12 এবং 9-10 নট কল ফর ভেরিফিকেশান। একটা কথা বলি, মেধা আপনার দুর্বল হতে পারে কিন্তু মেধার ক্ষয় কখনো হয় না। আপনি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে পড়াশোনার চর্চায় ছিলেন না, ঠিক আছে, কিন্তু আপনি তো 2016 সালের মেধা দিয়েই পাস করেছিলেন, পরীক্ষাতে পাস করেই তো এমপ্যানেলড হয়েছিলেন। তাহলে দুটোতে যখন নট কল ফর ভেরিফিকেশান আছেন তখন আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা উচিত যে আপনি কি সঠিক যোগ্য। 4 নম্বর, যারা 2016-র আগে চাকরি করতেন, প্যানেল বাতিল হওয়াতে আগের চাকরিতে ফিরে গেছেন, ফলে সার্ভিস ব্রেক হয়েছেন। ঠিক আছে, অনেকজন আছে, বহু আলোকবর্ষ দূরের ওয়েটিং 2025, নট কল ফর ভেরিফিকেশন ফ্রেশার্স, যাদের বর্তমান চাকরি বাড়ি থেকে দূরে হয়েছে বা দূরে হওয়ার সম্ভাবনা রয়েছে, এদের কাছ থেকে দূরে থাকুন। আপনি বিশেষ করে 2025 সালের মানে 2016 সালের ইন সার্ভিস দ্বারা 2025 সালে মেধা বলে উত্তীর্ণ হয়েছেন, তারা এই সমস্ত যে 7টা ক্যাটাগরির লোকজন আমি বললাম তাদের কাছ থেকে দূরে থাকুন, আপনার চিন্তাভাবনা স্বচ্ছ রাখুন। ঠিক আছে, আর যারা 9-10-এ কল ফর ভেরিফিকেশান হয়েছেন বা প্রমোশন পাননি, তারাও কিন্তু ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। ঠিক আছে, এবার হচ্ছে ওয়েটিংদের কথা। দেখুন, আমরা দেখেছি যে পিজিতে এখনও পর্যন্ত বা ভোট চলাকালীন আগে পর্যন্ত যতগুলো কাউন্সিলিং হয়েছে প্রত্যেকটা সাবজেক্টে বেশ কিছু ভ্যাকেন্সি খালি হয়েছে, সুতরাং ওয়েটিং থেকে বেশ কিছুজন ক্যান্ডিডেট চাকরি পাবে। এবার বেশি সংখ্যক যাতে চাকরি পেতে পারেন, যেহেতু 10 বছর ধরে নিয়োগ নেই, সুতরাং ভ্যাকেন্সি তো রয়েছে। এবার
বিভিন্ন প্রতিনিধিদের কাছে আপনারা যান, গিয়ে আপনাদের বিষয়টা বলুন, যাতে আপনারা বৃহৎ সংখ্যক চাকরি পেতে পারেন, যাতে ভ্যাকেন্সি বাড়ানো যায়, সেটা গিয়ে বলুন। তাহলেই তো সমস্যার সমাধান মিটে যায়। ঠিক আছে? স্কুলগুলোতে তো টিচার নেই, বহু স্কুল এখনও বন্ধ হওয়ার মুখে। তো সেগুলো থেকে বাঁচার জন্য বিভিন্ন প্রতিনিধিদের কাছে গিয়ে বলুন ভ্যাকেন্সি ইনক্রিজ করতে, সেটা আপনাদেরই ভালো হয়। আর তো কিছু বলার নেই সেরকম। মোট কথা বলছি, যারা এমপ্যানেলড হয়েছেন 2025-এ, তারা ওই 7 ক্যাটাগরির মানুষদের কাছ থেকে দূরে থাকুন। এদের চিন্তাভাবনায় হচ্ছে যে আমরা পাইনি, আমরা উপযুক্ত স্থান পাইনি বলেই আপনার যাতে নিয়োগটা না হয়, তার জন্য আপনার মাথায় বিষ ঢালা। কারণ আপনি 2016 সালে চাকরি পেয়েছেন, বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা কিন্তু বাড়িতে বসেছিলেন, সত্য কিন্তু কিচ্ছু জানেন না। ঠিক আছে? আমাদের মতো বেশ কিছুজন শিক্ষক যারা কোর্ট কেস সহ বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন, ঠিক আছে, তারা কিন্তু সত্যটা জানেন। এই প্যানেল 2016 সালের প্যানেল ডোবানোর মূল কারিগর হচ্ছে 2016 সালেরই নেতাগুলো, আর কেউ না। 2016 সালের প্যানেল আমি যদি বার করে আনতে পারি, ঠিক আছে, কোনো মন্ত্রী কোনো নেতার সাথে কথা না বলে নিজের চাকরি পাওয়ার লক্ষ্যে হাইকোর্টে গিয়ে কেস করে, আপনারা কেন ম্যানিপুলেট হচ্ছেন? এইসব নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। আর একটা কথা বলি, ওবিসি নিয়ে বর্তমান প্যানেলে কিন্তু কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে? ন্যারেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। আপনার চাকরি 2025 সাল কীভাবে কত তাড়াতাড়ি নিয়োগ করা হয় সেজন্য ভাবুন। এই উল্টো পাল্টা লোকজনের কথা শুনবেন না। আপনি আপনার যোগ্যতায় পেয়েছেন, যোগ্যতাকে সম্মান করতে শিখুন। 2016 জীবনেও ফিরবে না, ফেরার সম্ভাবনা নেই, রাস্তাও নেই। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ চিন্তাভাবনা করবেন এবং নিজের অধিকার নিজে বুঝে নেবেন, কারোর প্রত্যাশা না হয়ে।